বিকজ আমরা এখান থেকে যেভাবে গ্রুমিং করে দিই, বাংলাদেশের আর কোথাও ব্যাকরণ ধরে ধরে স্পোর্টসের কেউ শেখায় না। ইট ইজ দি ব্রিডিং প্লেস অফ অল দি ফিউচার স্পোর্টস এনথুজিয়াস্ট অফ বাংলাদেশ। মোটিভেশন দিয়ে উদ্বুদ্ধ করার চেষ্টা করছি, একটা ডিসিপ্লিন, একটা ডেডিকেশন, একটা ডিটারমিনেশন। আমি সেনাবাহিনীর সদস্য হিসেবে গর্ববোধ করি। সারা বিশ্বে বাংলাদেশ সেনাবাহিনীর অত্যন্ত সুনাম আছে, একটি সুশৃঙ্খল সেনাবাহিনী হিসেবে, অ্যাজ এ ব্লু হেলমেট বা ইফেক্টিভ পিসকিপার হিসেবে। ইনশাল্লাহ সামনের গণতান্ত্রিক অগ্রযাত্রায় সুষ্ঠু একটা পরিবেশ নিয়ে সামনে আমরা এগিয়ে যাব। আসসালামু আলাইকুম, এনটিভি দর্শকদের স্বাগত জানাচ্ছি। আমি স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। দর্শক, আজকে আমাদের অতিথি বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফুল্লাহ। মিস্টার সাইফুল্লাহ, এনটিভির পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই। খুব সম্প্রতি আপনি বাংলাদেশের এই বিশেষায়িত ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে যোগদান করেছেন। কেমন লাগছে এখানে এসে? অনুভূতিটা অসাধারণ। আগে যেহেতু এখানে কাজ করার কোনো সুযোগ হয়নি, কিন্তু এখানকার যে ব্যাপ্তি কাজ করার এবং জাতীয় পর্যায়ে কন্ট্রিবিউট করার, আমি অভিভূত। মহান আল্লাহ তাআলার কাছে আমি অশেষ ধন্যবাদ এবং আমি 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 কৃতজ্ঞ এই সুযোগটা আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। কোন জায়গাটায় আপনাকে অতিমাত্রায় কৃতজ্ঞ করে? আপনি যখন দেশের জন্য কিছু করতে পারবেন, সেনাবাহিনীর ভিতরে একটা স্ট্রাকচার্ড একটা প্রশিক্ষণ পদ্ধতি থাকে, ওখানে কাজ করার ধরনটা যুদ্ধবিদ্যা নিয়ে, প্রশিক্ষণ নিয়ে। কিন্তু এখানে আপনি ক্লাস 4 থেকে ছোট ছোট বাচ্চাদেরকে আপনি গ্রুম করছেন, প্রশিক্ষণ দিচ্ছেন এবং সে তার ফল দিচ্ছে জাতীয় পর্যায়ে বাংলাদেশকে সোনা রূপা অর্জনের মধ্য দিয়ে। এই যে একটা পথযাত্রা এবং একটা অর্জন, এটার অনুভূতি অসাধারণ। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান ঘিরে আপনার আগামী দিনের পরিকল্পনা কি? আমরা এটাকে অত্যন্ত আধুনিক একটা ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে দেখতে চাই। আমাদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মহোদয়ের অত্যন্ত উঁচুমানের আগ্রহ রয়েছে এক্ষেত্রে। কিন্তু যদি আমাদের সামষ্টিক বিবেচনায় বরাদ্দটা একটু বাড়ানো হয়, সেক্ষেত্রে আমরা আরও বিশদ বড় পরিসরে আমাদের যে 21টা ডিসিপ্লিন আছে, প্রত্যেকটা ডিসিপ্লিনে আমরা আরও বেশি করে ছাত্রদেরকে ভর্তি করতে পারবো, তাদেরকে প্রশিক্ষিত করতে পারবো এবং বিশ্বব্যাপী বাংলাদেশের যে মানুষের যে ক্রীড়ার প্রতি যে একটা আগ্রহ এবং ভালোবাসা, বিভিন্ন আন্তর্জাতিক পর্যায়ে পদক জয়ের মাধ্যমে আমাদের সেই ভালোবাসাটাকে সারা বিশ্বে ছড়িয়ে দিতে পারবো। বিকেএসপিকে ঘিরে সবসময় বলা হয় যে এটাকে বিশ্ববিদ্যালয়ে রূপ দেওয়া হবে। অনেকেই বলেন এই কথা, অতীতে বলেছেন, কিন্তু এখনও সেটা সেভাবে রূপ পায়নি। বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করার ব্যাপারে সামনে আপনার কি পদক্ষেপ আছে? এটা রাষ্ট্রীয় পর্যায়ে অনেক দিনেরই একটা চিন্তা, কিন্তু বর্তমানে আমরা যে স্ট্রাকচার বা যেই কাঠামোর উপরে আছি, ব্যক্তিগতভাবে আমি বিকেএসপির যারা কর্মকর্তা আছেন বা স্পোর্টস সায়েন্সের যারা এখানে দক্ষ জনবল আছেন, তাদের সাথে আলোচনা করে যেটা আমার উপলব্ধিটা হলো, এই পর্যায়ে ডিপ্লোমার বেশি আসলে আমাদের ক্যাপাসিটি নেই, এক নম্বর। আর বিশ্ববিদ্যালয়ের ব্যাপ্তিটা তো আরও বিশ্বমানের, আরও বড় পরিসরের। তো আমাদের এখান থেকে ডিপ্লোমা বা গ্র্যাজুয়েশন করে তারা অন্যান্য বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যেখানে স্পোর্টস ডিসিপ্লিন আছে বা স্পোর্টস সায়েন্স আছে, সেখান থেকে তারা তাদের উচ্চতর ডিগ্রি নিতেই পারে। আমরা কোলাবোরেশনটা করে দিতে পারি, বা জাতীয় ইউনিভার্সিটি আছে তাদের সাথে আমরা কোলাবোরেশন করতে পারি। বাট এইখানে আমার প্রায়োরিটি কিন্তু স্পোর্টস। পড়াশোনাটা পাশাপাশি আমরা চালাচ্ছি, কিন্তু আমাদের প্র্যাকটিক্যালি যেটা দেখতে পাই, স্পোর্টসে যারা ভালো তারা কিন্তু পড়াশোনাতে কিছুটা দুর্বল থাকে বলবো না, বাট সম্ভব হয় না। বিকজ একটা বড় সময় দিতে হয় তার খেলাধুলার দক্ষতা বৃদ্ধিতে। বাকিটুকু সময় আমরা মোটিভেশন দিয়ে এবং কিছুটা কোচিংয়ের মাধ্যমে তাদেরকে আমরা এসএসসি বা এইচএসসি লেভেলের পরীক্ষাটা দেওয়াতে উদ্বুদ্ধ করি। তো এই ক্ষেত্রে আমি মনে করি যে বিশ্ববিদ্যালয়ের চিন্তাটা হয়তো আরও একটা বড় প্রতিষ্ঠান, যেটা বাংলাদেশ স্পোর্টস ইনস্টিটিউট বা বিকেএসপির অধীনে আর একটা যেটা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা দিবে বা আরও বড় পরিসরে শিক্ষা দিবে, সেখানে হয়তো এটা পরিকল্পনা করা যেতে পারে বড় আঙ্গিকে, এই স্ট্রাকচারে না। বলছিলেন যে 21টা ডিসিপ্লিনে আপনি প্রশিক্ষণ দিচ্ছেন। আইন করা এই মুহূর্তে আইনে থাকলেও, মানে কাগজে কলমে থাকলেও বাস্তবে কটা?
আমরা সবগুলো 21টা ডিসিপ্লিনই আমরা নিচ্ছি, কিন্তু আমরা এখন ফোকাস করছি যেগুলো আমাকে অল্প এফোর্ট দিয়ে দ্রুততম সময়ে আমাকে জাতীয় লেভেলে বা আন্তর্জাতিক লেভেলে আমাকে ফলাফল এনে দিবে। ক্রিকেট, ফুটবল, হকি এগুলো দাঁড়িয়ে গেছে। নতুন কিছু কিছু ডিসিপ্লিন আসছে, যেমন ব্যাডমিন্টন, স্কোয়াশ, উশু, তাইকোয়ান্দো, তারপর আপনার টেবিল টেনিস। আমাদের ছেলেমেয়েরা তারা অসাধারণ পারফর্ম করছে। তো এগুলোর খুব ভালো প্রমিস আছে এবং এগুলো খুব আধুনিক খেলা। আহ, শুধু ঢাকাই না, প্রান্তিক অঞ্চলেও এই খেলাগুলো হয়, ক্লাব পর্যায়ে হয় এবং এটার বিকেএসপিতে যে আমাদের যে বাৎসরিক ট্যালেন্ট হান্ট হয় অথবা ছাত্র বাছাই হয়, এই ডিসিপ্লিনগুলোতে কিন্তু আস্তে আস্তে করে তাদের আগ্রহ বাড়ছে। এটা একটা স্বস্তির কারণ। কিন্তু দেখা যাচ্ছে যে ক্রিকেট ছাড়া আমাদের ক্রীড়াঙ্গনে খুব বেশি মানে সেই রকম দক্ষ খেলোয়াড় বিকেএসপি দিতে পারছে না। এই ব্যর্থতার দায়টা আসলে কার? আমি আসলে ব্যর্থতা না বলে আমরা একটু যদি ক্রীড়াঙ্গনে যদি আমরা আরেকটু ইনভেস্টমেন্ট বাড়াই, কারণ বাংলাদেশের এই যেটা বললেন হকি বা ফুটবল, ক্রিকেট কেন বিশ্বমানের একটা পর্যায়ে যেতে পেরেছে? বিকজ রাষ্ট্র তার পিছনে ইনভেস্ট করেছে, স্পন্সররা এসছে, আমরা একটা ক্রেজ তৈরি করতে পেরেছি। আমরা কি ফুটবলের ক্ষেত্রে পেরেছি? আমি মোহামেডানের সাপোর্টার, বাট আমি তো সেই 90-এর মোহামেডানের সাপোর্ট আমি এখন পাই না, বিকজ স্পন্সর নাই, গেম হয় না, খেলাধুলার মানটা অনেক কমে গেছে, মাঠ নাই, ইনফ্রাস্ট্রাকচার নাই। তো এখানে যদি একটু নজর দেওয়া যায়, স্পেশালি বাজেট, এবং যদি বিশ্বমানের কোচদেরকে আমি এনে এই তরুণ জনগোষ্ঠীকে উদ্বুদ্ধ করতে পারি এবং ফলাফল নিয়ে আসতে পারি বিদেশ থেকে, যে বাংলাদেশ বাইরে গিয়ে ভালো খেলতে পারে, কোনো কারণ নাই এই খেলাগুলোকে আবার পুনর্জাগরণ করার। আপনার এখান থেকে যারা শিক্ষার্থী, মানে তারা একটা সময় আলো ছড়িয়েছে, আমরা যদি সাকিব আল হাসানের কথাই ধরি কিংবা শুটিংয়ে আসিফের কথা ছোট্ট দুটো উদাহরণ হিসেবে নিয়ে আসি, কিন্তু দেখা গেল যে রাজনীতির সাথে যোগসূত্রতা তাদেরকে একঘরে করে ফেললো, তাদেরকে তাদের সমর্থকদের মধ্যে একটা বিভাজন তৈরি করে ফেললো। আপনি কি মনে করেন যে আপনার যারা শিক্ষার্থী, মানে যাদেরকে আপনি দক্ষ করে গড়ে তুলছেন জাতীয় পর্যায়ে, দেশের জন্য যাদেরকে আপনি ফাইটে নামাচ্ছেন, তাদেরকে রাজনীতিতে সংশ্লিষ্ট হওয়াটা কি খুব বেশি অপরিহার্য, মানে খুব বেশি প্রয়োজন? মানে প্রতিষ্ঠান প্রধান হিসাবে আপনার বক্তব্য কি? আসলে আমরা তো একটা প্রাতিষ্ঠানিক শিক্ষা দিয়ে দেই। ক্লাস 4 থেকে শুরু করে ক্লাস 12 পর্যন্ত তারা এখান থেকে দক্ষতা অর্জন করে বৃহৎ পরিসরে তখন রাষ্ট্রকে তারা সার্ভিস দেয় বা বিভিন্ন ক্লাবে বা টুর্নামেন্টে খেলে। এখন একটা পর্যায়ে গিয়ে তারা যখন নিজস্ব চয়েসে তারা বিভিন্ন সেক্টরে নিজেদেরকে ইনভলভ করেন, ওইখানে তো আমাদের কোনো নিয়ন্ত্রণ থাকে না, এটা আমার থাকা উচিতও না। তো এটা তো ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত। বাট আমি মনে করি যে যাদের ট্যালেন্ট আছে তারা যদি স্পোর্টসে মনোনিবেশ করেন, রাষ্ট্র তাদের কাছ থেকে অনেক ভালো ফলাফল ইনশাল্লাহ পাবে। বিকজ আমরা এখান থেকে যেভাবে গ্রুমিং করে দিই, বাংলাদেশের আর কোথাও ব্যাকরণ ধরে ধরে স্পোর্টসের কেউ শেখায় না। ইট ইজ দি ব্রিডিং প্লেস অফ অল দি ফিউচার স্পোর্টস এনথুজিয়াস্ট অফ বাংলাদেশ। ঢাকার বাইরে তো আপনার অনেকগুলো কেন্দ্র আছে, সেই কেন্দ্রগুলোর হাল কি? ঢাকার বাইরে আমাদের 7টা কেন্দ্র আছে। 2টো কেন্দ্র পরিকল্পনাধীন আছে আরও, একটা হচ্ছে রাঙামাটিতে আর একটা ময়মনসিংহে। রাষ্ট্রের একটা সিদ্ধান্ত ছিল ঢাকার উপরে চাপ কমিয়ে, যাতে করে বিভাগীয় যে শহরগুলো আছে সেখানে ওই ফ্যাসিলিটিগুলো বিভাগের আওতাধীন যে জেলা আছে, প্রান্তিক খেলোয়াড়রা ওখানে এসে বেনিফিট পাবে। আমরা 7টার অধিগ্রহণ এবং কিছু কিছু ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে পেরেছি। আরও এখানে রাষ্ট্রের ইনভেস্টমেন্ট লাগবে। ইনশাল্লাহ আমাদের পরিকল্পনা আছে সবগুলোকেই আস্তে আস্তে করে বিভিন্ন ডিসিপ্লিনে সক্ষম করার। আপনি বাংলাদেশ সেনাবাহিনীর 33 লং কোর্সের একজন পদাতিক অফিসার। ছোটবেলা আপনার কি স্বপ্ন ছিল? বিশেষ করে আপনার বাবা কর্নেল শফিউল্লাহ, তার অনেক সুনাম শুনি আমরা। আপনার প্রেরণাটা কোথায় ছিল? ফৌজদারহাট ক্যাডেট কলেজে পড়েছেন, মানে ছোটবেলা থেকে আপনার কি স্বপ্নটা ছিল, কি লালন করতেন? আমাকে একটু ইমোশনাল করে দিলেন। আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধেই উনি ফিল্ড কমিশন পেয়েছিলেন, বাংলাদেশের 3 জনের একজন উনি, কুষ্টিয়ার সেই 8 নম্বর সেক্টরে।
তো সেনাবাহিনীতে আসার মূল কারণই বাবা, বিকজ আমি যখন থেকে বুঝতে শিখেছি তখন দেখেছি যে ইউনিফর্ম পরে উনি অফিসে যান, এবং ওনার আমাকে বর্তমান সাইফুল্লাহ হওয়ার পিছনে ওনার অবদান সবচেয়ে বেশি, মোটিভেশনটার জন্য এবং আমাকে তৈরি করার জন্য। বাবার কোন আদর্শ আপনাকে সবসময় পাহারা দেয়? নৈতিকতা। সেটা কেমন, উদাহরণটা কেমন? উনি খুব সিম্পল বাট অত্যন্ত কঠোর নৈতিকতা নিয়ে বেঁচেছিলেন। একটা যেটা আমি আমার বাবার কলিগদের কাছ থেকে শুনেছি, বাবাকে কোন কাজগুলো দেয়া হতো, কন্ট্রাক্টর আমাদের উনি যখন মিলিটারি একাডেমিতে ছিলেন, রং করার কাজগুলো বাবাকে দেয়া হতো ওআইসি হিসেবে, অফিসার ইনচার্জ হিসেবে। কারণ সবাই তো আর খারাপ না, তো যারা যারা চেষ্টা করতো একটু ফাঁকি দিতে, রঙের মধ্যে একটু আঠার বা গ্লু কম দিতে, তো ওইসব জায়গায় কেন জানি বাবা ওনাদের ধরে ফেলতেন। তো ওই সময় কমান্ড্যান্ট যারা ছিল সবসময় ওনাকেই কমিটির প্রধান রাখতেন, এবং এটা একটা কৌতুকই ছিল যে এই কাজের জন্য শফিকুল্লাহ ইজ দি বেস্ট। তো ওরকম একটা পরিচিতি আছে ওনার নৈতিকতার দিক থেকে। হি ইজ ভেরি আনফ্লিঞ্চিং প্রিন্সিপাল নিয়ে চলতেন। ভবিষ্যতে আপনার স্বপ্ন কি বাংলাদেশ ঘিরে? বাংলাদেশ অলরেডি, আমি সেনাবাহিনীর সদস্য হিসেবে গর্ববোধ করি। সারা বিশ্বে বাংলাদেশ সেনাবাহিনীর অত্যন্ত সুনাম আছে, একটি সুশৃঙ্খল সেনাবাহিনী হিসেবে, অ্যাজ এ ব্লু হেলমেট বা ইফেক্টিভ পিসকিপার হিসেবে। ইনশাল্লাহ সামনের গণতান্ত্রিক অগ্রযাত্রায় সুষ্ঠু একটা পরিবেশ নিয়ে সামনে আমরা এগিয়ে যাব। আর বিকেএসপিতে যারা অধ্যয়ন করছে সেই সব শিক্ষার্থীদের জন্য আপনার বার্তাটা কি? আমি এসেই তাদেরকে 3টা মোটিভেশন দিয়ে উদ্বুদ্ধ করার চেষ্টা করছি। একটা ডিসিপ্লিন, একটা ডেডিকেশন, একটা ডিটারমিনেশন। এই 3টা থাকলে তার কোনো কারণ নাই সে যে ডিসিপ্লিনের স্বপ্ন নিয়ে বিকেএসপিতে জয়েন করেছে, অ্যাজ এ ন্যাশনাল অ্যাসেট সেখান থেকে বেরিয়ে জাতীয় পর্যায়ে অবদান কেন সে রাখতে পারবে না? অবশ্যই পারবে। 3D। আপনাকে অনেক ধন্যবাদ। আর এনটিভির দর্শকদের জন্য কি বলবেন? আপনাকেও অনেক ধন্যবাদ এই সুযোগটুকু দেওয়ার জন্য। আর দর্শকদের প্রতি আমাদের জন্য দোয়া করার জন্য বিনীত অনুরোধ করছি। এই প্রতিষ্ঠান আপনাদের বাচ্চারাই এখানে এসে নিজেদেরকে গড়ে তুলছে, আমরা তাদেরকে সহায়তা করছি মাত্র। আপনাদের অনুপ্রেরণাই হবে ওদের এগিয়ে যাওয়ার মূল মন্ত্র। সবাইকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইফুল্লাহ। নিশ্চয়ই আগামীতে চেষ্টা করব নতুন কোনো অতিথিকে নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।